যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে, যারা কবিতা লিখত মধ্যরাতে, সেই সব চাষি, সেই সব কারখানার শ্রমিক, যারা ইস্পাতের আসল নির্মাতা, যারা তৈরি করত স্নো বিস্কুট, আমার জন্য শার্ট, নীলিমার জন্য শাড়ি, তারা এখন অন্য মানুষ। তাদের বাড়ি এখন প্রতিরোধের দুর্গ। যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে, যারা ছাত্র ছিল পাঠশালার, বিশ্বের সভ্যতার কিংবা প্রকৃতির, সেই সব ছাত্র, শিক্ষক, শ্রমিক একত্রে মিলিত হয়ে ওরা এখন অন্য রকম। ওরা এখন গান গায় না, ওরা এখন অন্য মানুষ। যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে, যারা কবিতা লিখত রাতে, সেই সব চাষি আজ যুদ্ধের অভিজ্ঞ কৃষক। তোমার জন্য বন্দুকের নল, আজ আমারও হাতের বাঁশি। কবিতার রূপকার নির্মলেন্দু গুণ, কবিতার শিরোনাম রবীন্দ্রনাথের বাঁশি। রবীন্দ্রনাথের বাঁশি যে এত ক্ষুরধার হতে পারে তা কে বা জানতো যদি নির্মলেন্দু গুণ এভাবে না বলতেন। আমন্ত্রণ জানাই কেওয়াই স্টিল সকাল 24-এর আজকের এই সকালে। আজ মঙ্গলবার 9 পৌষ 1431 বঙ্গাব্দ, 24 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মুনা। আজ আমরা একটা বিষয়বস্তু ঠিক করেছি। সেই বিষয়বস্তুটি হচ্ছে শুদ্ধ সঙ্গীতের সহজ পাঠ। শুদ্ধ সঙ্গীত কি করে সহজভাবে পাঠ করা সম্ভব, সেটি আমাদের উদ্দেশ্য আজকে জানানো। আজ বাঁশি শিল্পী মুর্তজা কবির মুরাদ আছেন আমাদের সঙ্গে। চলুন তাকে আমন্ত্রণ জানাই। শুভ সকাল। শুভ সকাল। সকালটা কি প্রতিদিন এরকম খুব ভোরে এবং শুভই হয়? আমার সকালটা সবসময় খুব ভোরে হয় এবং আমি সকালে উঠেই যেটা হচ্ছে যে আমি বাঁশি না বাজিয়ে পারি না এবং সকালটা শুরু হয় আমার আসলে বাঁশি সুর দিয়ে। আচ্ছা, তো রেয়াজের ব্যাপারটা একটুখানি শুনতে চাই। যারা সঙ্গীত শিল্পী, যারা সকালবেলা উঠে রেয়াজ করাটা তাদের একটা ধর্ম বলি কিংবা প্রার্থনা বলি, যাই বলি না কেন তার মধ্যে পড়ে। একজন বাঁশি শিল্পীর রেয়াজটা ঠিক ভোর উঠে কেমন হয়? রেয়াজটা আসলে সকালবেলা কি, সকালে আমি সারা রাত ঘুমানোর পরে আমার মানে মাথাটা তো খুব ফ্রেশ থাকে, একটা সে বিষয়। দ্বিতীয় হচ্ছে সকালবেলা আমাদের শরীরটা খুব আড়ষ্ট থাকে, তখন যদি আমি রেয়াজ করে বিষয়টাকে খুব সহজ করে নিতে পারি তাহলে অন্য বেলাতে বা যে কোনো বেলাতে সেটা আরও বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। সকালে হয়তো একটা সুর লাগাতে যতটা কষ্ট হয় বা কঠিন লাগে, সেটা কিন্তু অন্য সময় এতটা কঠিন লাগে না। সকালে আমি যেই লম্বা একটা নিঃশ্বাস নিয়ে যেই সাটা লাগাবো সেটা দেখা যায় যে এটা সন্ধ্যায় কিংবা রাতে এটা আরো বড় হবে। তো সেই জন্য সকালটাকেই সাধারণত রেয়াজ করার জন্য সবচেয়ে সবাই বেছে নেওয়া হয়। কারণ সকালে সবচেয়ে বড় কথা যে মানে চিন্তা ভাবনাগুলো সব তো ঘুমের পরে খুব শান্ত থাকে, সেই বিষয়টা পাওয়া হয়। একদমই তাই। যেহেতু শুদ্ধ সঙ্গীতের সহজ পাঠ নিয়ে আজকে কথা বলবো, তাই আজকের এই অনুষ্ঠানের সময়টুকুতে আমি আপনার ছাত্রী, আপনি আমার শিক্ষক। পুরোটা সময় শিখতে চাই আপনার কাছ থেকে। রেয়াজের প্রসঙ্গে জানলাম, এবারে জানবো যে শিখতে শিখতে একটা সময় আপনি শিক্ষক হয়ে উঠেছেন, এখন আপনি অনেক ছাত্রছাত্রীকে বাঁশি শেখাচ্ছেন। দুটো জায়গায় আপনি শিক্ষকতা করছেন, একটা ছায়ানটে, আরেকটি একটা ছায়ানট আছে সাতরি একাডেমি অফ ফাইন আর্টস, এটা বনানীতে। আচ্ছা, এখনকার ছেলেমেয়েরা তারা বাঁশি শিখতে কতটা আগ্রহী এবং তাদের দৃষ্টিকোণ থেকে বাঁশি শেখার বিষয়টা কেমন? এই বাঁশি আসলে এমন একটা বাদ্যযন্ত্র, আমার মনে হয় এমন মানে বিশেষত ছেলে খুঁজে পাওয়া কঠিন যে একবারও হাতে বাঁশি নিয়ে ফু দিয়ে দেখেনি। আচ্ছা, মেয়েদের বিষয়টা মানে আমাদের দেশে মেয়ে একটু কমই বাঁশি বাজায়, কিন্তু তারপরে মেয়েরাও এখন আগ্রহী, কিন্তু ছেলে আমি মনে হয় এখন পর্যন্ত দেখি নেই। যে কিন্তু শেখার বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে শখ করে করা, আর একটা হচ্ছে ওটা আমি সত্যি গুরুত্ব সহকারে শিখতে চাওয়া, সেই জায়গাটা একটু অভাব আছে। কারণ যেই ধৈর্য বা যেই সময় দেওয়া উচিত সেটা হয়তো অনেকে দিতে পারেন না। এবং শুদ্ধ সঙ্গীত যেটা, সেটা বিষয়টা হচ্ছে আসলে লেগে থাকতে হবে। আমি আসলে কোথায় যাচ্ছি বা আমাকে ওইখানে পৌঁছাতে হবে, এই বিষয়টা মাথায় না রেখে আমাকে কিন্তু হাঁটতেই হবে। একদমই তাই। এই যে শুদ্ধ সঙ্গীত, যখনই এই প্রসঙ্গটা আসে বা ক্লাসিক্যালের কথা আমরা বলি, তখনই আমরা অনেকে একটু ভয় পেয়ে যাই, ওরে বাবা বিষয়টা অনেক কঠিন, হ্যাঁ, অনেক লম্বা রেসের ঘোড়া যারা তাদের ব্যাপার। তো সেটাকে আসলে সহজ করে কি করে আপনি পাঠের অংশ বানালেন? আমি তো আসলে মানে আমার জীবনে শিখতে যাই, যেহেতু আমি আমার প্রজন্মের একমাত্র
মানে শিল্পী আর কি। একদমই। আমাদের পরিবারে আর কেউ নাই। তো আমি শিখতে গিয়ে দেখেছি আসলে এখানে অনেক প্রতিবন্ধকতা, মানে যেহেতু আমি সঙ্গীত পরিবার না, আমার কোনো গাইডেন্স ছিল না, আমি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, সঠিক কোথায় যাব সেটাও পাচ্ছি না। তো এই বিষয়গুলো এবং শিখতে গিয়েও দেখলাম যে আসলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের যেখানে যারা গুরু আছেন তারা এক হচ্ছে যে যে বিষয়টা আমাকে সহজ করে বলা হচ্ছে সেটা বলেন না, এবং দ্বিতীয় হচ্ছে সেই বিষয়গুলো খুব তার পরিষ্কার ধারণা নেই। ক্লাসিক্যালি বিষয়টা আমি যদি বলি আমাদের এখানে, তো আমি তখন এই যে বাধা বিপত্তিগুলো আমার যত আসতে শুরু করলো, তারপরে তখন আমি চিন্তা করলাম যে না, আমার যেই ভাবনাটা প্রথম হচ্ছে যে আমি বাঁশি বাজাই বা যাই করি না করি, অন্তত আমার শেখার যে অভিজ্ঞতাগুলো এগুলো আমি একেবারে সহজ করে সবাইকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং সেখান থেকে আমার সবসময় চিন্তা যে সহজ কথাটা সবার মধ্যে সহজ বিষয়টা দিতে হবে, যে এবং তাকে সহজভাবে দেখাতে হবে, বিষয়গুলো একেবারে নিঃস্বার্থ হবে। ভীষণ ইন্টারেস্টিং। বাঁশুড়িয়া বলি, বাঁশিওয়ালা বলি, বংশীবাদক বলি বা বাঁশির শিক্ষক যেটাই বলি না কেন, তাকে সামনে পেয়েছি, সুযোগ আছে বাঁশি শুনবার, সেটা কেন সময় ক্ষেপণ করব। আচ্ছা, আমি তো সকালে একটা যেটা ছিল এটা আহির বাজাবে, একটা ছিল সকালের, তো এটাও সকালে একটা সুর বাজাচ্ছে। হ্যাঁ। অনেক দূরে উদাস সুরে কোন সে বাঁশি বাজে রে, কোন সে বাঁশি বাজে, শুনতে পেনু মোহন বেনু শালের বনের মাঝে রে, শালের বনের মাঝে। বাতাস চলে গাছের তলে, আধার হলো ফিকে রে, আধার হলো ফিকে, আলোয় ভরা হাসছে ধরা, দেখছি দিকে দিকে রে, দেখছি দিকে দিকে। ধানের খেতে উঠছে মেতে, বাতাস মাঝে মাঝে রে, বাতাস মাঝে মাঝে, অনেক দূরে মৃদুল সুরে বাঁশের বাঁশি বাজে রে, বাঁশের বাঁশি বাজে। সঙ্গীতের সাথে আপনার প্রেম, মানে বাঁশি এবং সঙ্গীত গান দুটো একে অপরের পরিপূরক, অবিচ্ছেদ্য অংশ। একটা আরেকটাকে এমনভাবে কমপ্লিমেন্ট করে যে কোনোটাকে ছাড়া কোনোটাকে ভাবা যায় না। তো এই প্রজন্মের সাথে মিলিয়ে প্রশ্নটা করতে চাই যে আপনার সঙ্গীতের প্রতি প্রেম এবং এই প্রজন্মের যারা রয়েছে তাদের সঙ্গীতের প্রতি প্রেম, কোথায় মিলটা খুঁজে পান, কোথায় পার্থক্য খুঁজে পান? মানে আমি সঙ্গীতের প্রতি সরি, আমার আসলে সুরের যন্ত্রের প্রতি একটা বেশ ঝোঁক ছিল। আমি ছোটোবেলা থেকে যেমন সবাই বাঁশি যেভাবে শেখে বা শখ করে নেয়, আমিও সরি একটু আচ্ছা, তো আমিও সেইভাবে আসলে বাঁশি হাতে নিয়েছিলাম শখ করে, কিন্তু সেই শখটা ধীরে ধীরে আরও বেশি পরিণত হতে শুরু করলো যখন আমি বড় বড় বাদকদের বাঁশি শুনতে শুরু করলাম, যে কেননা আমি সেরকম বাজাবো। এবং আমরা কিন্তু তখন ক্লাসিক্যাল মিউজিকটা তো বুঝতাম না, কিন্তু বুঝতাম যে একটা সুর অনেকক্ষণ ধরে বাজে। তো আমার গানের প্রতি কখনোই খুব একটা উৎসাহ ছিল না আমার, ওই তো ওস্তাদজিকে আমি বললাম যে আমি এই জিনিস শিখতে চাই। তো বললেন যে তাহলে তো এটা তো আসলে ক্লাসিক্যাল মিউজিক। তো আমার তখন সেটা প্রতি আসলে এটা কার যে কোন সঙ্গীতের প্রতি ভালোবাসা হবে এটা বলা মুশকিল। আর এখনকার প্রজন্ম যেটা বলি, এখন তো আসলে খুব
খুব সবাই খুব অল্প সময়ে সবকিছু চায়, খুব দ্রুত হয়ে গেছে, যার জন্য এই বিষয়গুলো, যেমন আমরা যদি খেলার কথাও বলি, ক্রিকেট খেলা দেখানো আগে ছিল বিলম্বিত। আমি সঙ্গীতটাকে খুব মিল মনে হয় আমার কাছে এক জায়গা থেকে। যেমন ক্রিকেটের 3টা স্টেপ আছে, একটা ক্রিকেটের টেস্ট খেলা, একটা 50 ওভার এবং একটা হচ্ছে টি20। সঙ্গীতে কিন্তু এরকম একটা ধারা আছে, একটা হচ্ছে বিলম্বিত, একটা মধ্য, একটা দ্রুত। তো হ্যাঁ, এখন বিলম্বিত পার্টটা হচ্ছে সেটা সবাই খুব এনজয় করে না, সবাই গতিটাকে এনজয় করে, তো দ্রুতটাকে এনজয় করে। তো এখন সময়টা যেটা হচ্ছে, এখন সবাই খুব ফাস্ট মিউজিক শুনতেছে, বা এই যে ধীরে শোনার বিষয়টা, এটা এখনকার সময়ের মধ্যে আসলে খুবই আমি খুব বলবো খুবই কম, মানে ধৈর্যের যে বিষয়টা। টি20 খেলতে হলে তো আগে টেস্ট ম্যাচ খেলে তারপরে আসতে হবে না, সেটা বিষয় না, এরকম না। কথা হচ্ছে আমি যদি মানে দ্রুত বান্দিশ বাজাই বা বিলম্বিত বান্দিশ বাজানোটা হচ্ছে একজন বাদকের সবচেয়ে বড় হায়েস্ট, মানে সর্বোচ্চ জায়গা। সে হয়তো দ্রুত বাজাচ্ছে, যেমন যে আমি খেলার কথা যদি বলি, একটু প্রশ্নটা নেই এই জন্য, কারণ আমি সবসময় এক্সাম্পলগুলো দিই যে তুমি টি20 খেলছো, সেখানে তুমি মারছো, কিন্তু একজন সত্যিকার অর্থে যদি সে মানে সফল খেলোয়াড় হতে যায়, তাকে কিন্তু টেস্ট খেলোয়াড় হতে হয়। তো আমাদেরও ঠিক, আমরা যখন বাজাতে যাই, আমি যদি বিলম্বিত বাজাতে না পারি, তাহলে ক্লাসিক্যাল বাজানোটা আসলে আমার কাছে একেবারেই অর্থহীন হয়ে যাবে। এখন বুঝলাম কি করে শুদ্ধ সঙ্গীতটা আসলে সহজ পাঠ করে আপনি নিয়ে এসেছেন। সত্যি বিষয়টাকে অনেক সহজ লাগছে, কারণ যে কোনো কিছু যদি আমরা গল্প আকারে বলি বা উদাহরণ দিয়ে বলি, তাহলে সেই বিষয়টা আমাদের মগজে সব থেকে ভালোভাবে স্থানান্তরিত হয়। একটু জানতেই খুব ইচ্ছে করছে যে উপমহাদেশের কাদের কাদের সঙ্গে বাজিয়েছেন, বা যখন দেশের বাইরে কোথাও বাজাতে গেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তখন তারা আপনাকে কিভাবে নিয়েছেন? আসলে আমি বাংলাদেশের বাইরে যাওয়ার সুযোগ আমার একবার হয়েছিল ইন্ডিয়াতে, ভারতে। আর এখানে যেহেতু এখানে যোগ্যতার একটা মূল্যায়ন থাকা উচিত, যেটা সরি, তো সেটা যেহেতু আমাদের এখানে হয় না, তো সেই ক্ষেত্রে আমার বাইরে যাওয়াটা খুব একেবারেই হয় নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে 3 বছর ইউএসএ ছিলাম পড়াশোনার জন্য, কিন্তু আমি সেখান থেকে চলে এসে তারপরে এই মিউজিকের সাথে মানে এতটাই পাগল। তো এই যেটা বললাম যে মানে সুযোগ হয়নি বাইরে যাওয়া, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ইজি ফ্লুট স্কুল একটা চ্যানেল আছে, যেটার মাধ্যমে আমি আসলে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আমার বাঁশি শিখে এবং বাঁশি শুনে বা ওখানকার ক্লাসগুলো দেখে তারা ভীষণভাবে ভীষণ এটা। এবং আমি তো আমাকে বড় বড় ভারতের অনেক বড় বড় বাদক যারা আছেন, তারাও আমাকে খুব অনুপ্রাণিত করেন আমার প্রায় সময়। এবং দেখা যাচ্ছে যে বাইরের থেকে স্টুডেন্ট এখানেও আসছেন, সে বলছে আমি তো তোমার স্টুডেন্ট, এবং তাকে সামনে থেকে পেয়ে। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে সহজ কথাটা সহজভাবে প্রেজেন্ট করা, যে কোনো বিষয়ে আমি সহজভাবে, এবং সেটা নিয়ে সারাক্ষণ ভাবি। আমার কাছে যখন কেউ শিখতে আসে, তখন ও যখন কিছু করতে না পারে, সেটা আমাকে খুব ভাবাই তোলে যে ওকে কীভাবে নেক্সট দিন আসবে, আমি ওকে কীভাবে সহজ করবো। এখন একটা রাগকে যদি আমি এক্সপ্লেন করতে যাই, অনেকে অনেক বলতেছে যে রাগের একটা বাদী থাকে, সমবাদী থাকে, হ্যাঁ, তারপরে রাগের স্বর থাকে, এখন এগুলো মাথায় না থাকে না। তো আমি ওকে বলছি তুমি একটা চিন্তা করো, যে থিওরিটিক্যাল তাত্ত্বিক কথাবার্তা, তো মানে এগুলো আসলে থাকে। তো আমি ওকে গল্পের মতো করে বলছি, ঠিক আছে তুমি ধরে নাও। আচ্ছা, যদি কিছু মনে না করেন, এই আলোচনাটা আমি এখানে একটু স্থগিত রাখতে চাই। এই আলোচনাটাকে আমি আরেকটু দীর্ঘায়িত করতে চাইবো, শুনতে চাইবো এটা নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওএসটিএল সকাল 24। অতিথি বাঁশি শিল্পী মুর্তজা কবির মুরাদ আছেন আমাদের সঙ্গে। শুদ্ধ সঙ্গীতের সহজ পাঠ, কি করে সহজভাবে শুদ্ধ সঙ্গীত আত্মস্থ করবেন, এটাই আজকের মূল বিষয়বস্তু। কেওএসটিএল সকাল 24 থেকে যথারীতি একটি বিরতি, ফিরে এসে থাকছে অন্য আয়োজন। বাঁশুরিয়া বাজাও বাঁশি, দেখি না তোমায়, গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। এ শহরে এসছো তুমি কবে, কোন রাজ্য থেকে? তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে? আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া, প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া। তোমার ওই দেহাতি গান দোলে যখন বাঁশির মুখে, আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করাত বুকে। বুকে আর গলায় আমার শহর কলকাতায়, গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। ঠেলা ভ্যান চালাও তুমি, কিংবা ভাড়া গাড়ির ক্লিনার, কবছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার। ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে, দেশে গিয়া এমন সুরে
হয়তো ডাকো কলকাতাকে, ফিরে এসে উদাম খাটো, গায়ে গতরে ব্যস্ত হাতে, মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে। তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়, গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। আবারও আলোচনায় ফিরে আসি। শুদ্ধ সঙ্গীতের সহজ পাঠ নিয়ে কথা বলছিলাম, আপনি আপনার অনলাইন স্কুল নিয়ে কথা বলছিলেন। আগে জিজ্ঞেস করি, অনলাইন স্কুলের বয়সটা কতদিন হলো? অনলাইন স্কুল আমি শুরু করেছি এটা 2017 থেকে। 17 থেকে। আচ্ছা, তাহলে তো অনেকটা সময় হয়ে অনেক সময় গেছে। হয়ে গেছে, হ্যাঁ। অনলাইন স্কুলের একটা সব থেকে যেটি আমি বলবো সুন্দর বৈশিষ্ট্য কিংবা খুব সহজ, আমরা তো সহজ বিষয় নিয়েই কথা বলছি, সেটা হচ্ছে শুধুমাত্র আপনি যেখানে আছেন আশেপাশে সেখানকার ছাত্রছাত্রী আসছে কেন্দ্রিক একটা আয়োজন, বিষয়টা তা নয়। আপনি দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদেরকে পাচ্ছেন এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও অনেকে আপনার কাছ থেকে শিখছে। তারা কেমন মানে বলে শেখার যে ধরনটা তাদের কাছে কি মনে হয়? আমার আসলে এই ইউটিউব চ্যানেল যেটা বা আমার অনলাইনে যারা শেখে নাকি এখানে এসে বাংলাদেশের মানুষ একেবারেই নাই, সবই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। আমি প্রায় 30-32টা দেশ তো হবেই, বিভিন্ন প্রান্তে, আর বেশি হতে পারে, বিভিন্ন দেশের মানুষের সাথে। তো এটা আমার একটা খুব ভালো লাগে যে আমি আমার দেশের বা আমার একটা মিউজিক সেটা আমি পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছি। কারণ আমি যখন শেখাই রাগ শেখানোর ব্যাপারেও কিন্তু আমি সরাসরি বলি না যে আসলে রাগ, যেমন আমি বাসি একটা সুর বাজছি, আমি অপার হয়ে বসে আছি, আমরা কিন্তু অহরহ রাগ গাচ্ছি, কিন্তু আমি জানছি না এটা রাগ। যখন বলা হচ্ছে রাগ তখন সেটা ভয় পেয়ে যাচ্ছে। মানে এটা এই ভীতিটার কারণ আসলে আমাদের এখানে যারা ক্লাসিক্যাল মিউজিক করেছেন বা যাই হোক তাদের একটা বিষয় আছে। কারণ আমি প্রথমে বলি অনেক কঠিন বিষয় এই তাহলে সে প্রথমে ঘাবড়ে যাবে। তো আমি তাকে সেটা না বলে আমি তাকে এমন কিছু এক্সারসাইজ দিচ্ছি বা সেটা সে রাগের মধ্যেই কিন্তু আছে। আমি তাকে যদি বলি তুমি আমি অপার হয়ে তুমি বসে আছি গানটা বাজাও, সে কিন্তু আসলে ভৈরবী বাজিয়ে ফেলছে। আমি এসে শ্যামল সুন্দর রাগ দেশ বাজিয়ে ফেলছে। বাংলা ছবি তো প্রচুর প্রচুর রাগের ব্যবহার আছে, চেনা চেনা লাগে তবু আছে না, সেটা কিন্তু এটাও কিন্তু ভোপালের রাগের একটা গান। তো এরকম রাগ আমরা কিন্তু গাচ্ছি, কিন্তু আমরা সেটা জানছি না রাগ। তো এই জন্য আমার সবসময় আমার যারা দেশে বাইরেও শিখতেছেন এবং সব জায়গাতে আছে, আমি তাদেরকে অনেকে বলেন যে অনলাইনে শেখা যায় কিনা। আসলে অনলাইনে কিন্তু আমি যেভাবে শেখাই আমি কখনোই একসাথে গ্রুপ ওয়াইজ করি না। কারণ আমার প্রথম উদ্দেশ্যটা হচ্ছে সে যেন শিখতে পারে। কিরকম? যেমন এখন একসাথে 10 জন যদি শিখতে যায়, 10 জনের 10 রকম স্কিল থাকে, নেয়ার থাকে বা সমস্যা থাকে। তো সেই ক্ষেত্রে আমি একজন একজন করে নেওয়ার পর যার যেই প্রবলেম আমি সেখানে দিচ্ছি। এখন আমি গ্রুপ ওয়াইজ করতে গেলে আমাকে তো আমি 1 ঘন্টা সময় দিলাম এবং একটা লেসন দিয়ে দিলাম, কেউ পারলো কেউ পারলো না, ওই লেসনটা হয়তো তার উপযোগী না, আরেকজন হয়তো উপযোগী, কারো হয়তো এই অ্যাঙ্গল নড়ে বেশি, কারো এই অ্যাঙ্গল নড়ে বেশি, কারো এই অ্যাঙ্গল নড়ে বেশি, কারো এটা নড়ে না, এটা নড়ে না। তখন আমাকে সেইভাবে চিন্তা করে তাকে এক্সারসাইজগুলো দিতে হয়। তো এই কারণে বললাম আমি সবসময় চিন্তা করি, যেমন আমি যাদেরকে শেখাইও আমি তাদেরকে লেসনগুলো রেকর্ড হচ্ছে, আমি লিখে দিচ্ছি, লিখে আবার রেকর্ড করে দিচ্ছি, অর্থাৎ সে যেন সবসময় একটা মানে অনুপ্রেরণার মধ্যে থাকে যে না আমি হচ্ছে। এবং প্রথমে কিন্তু কাউকে বলা যাবে না যেটা তোমার এত সময় লাগবে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাঁশি শিল্পী মুর্তজা কবির মুরাদ আমাদের আজকের QSTL সকাল 24 এর অতিথি। আমরা শিখছিলাম শুদ্ধ সঙ্গীতের সহজ পাঠ। দারুণ। আপনি যেহেতু উদাহরণ দিয়ে গল্প করেন, আমি একটা উদাহরণ দিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। যেমন বাঁশির ক্ষেত্রে যেটা হয়ে থাকে, বাঁশি শিখতে গেলে বা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে গেলে প্রথমে কিন্তু একটা বিষয় কাজ করে,
যিনি শিখতে চাইছেন ওই যে অস্থিরতাটা, যে আচ্ছা আমি হয়তো শিখে ফেলবো, আমি হয়তো প্রথমেই এরকম একটা রাগ, একটা বন্দিশ বাজিয়ে ফেলবো, তো সেটা তো আসলে সম্ভব হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে অন্য প্রান্ত থেকে একটা ভয়ও দিয়ে দেওয়া হয় যে আচ্ছা এটা শিখতে তো তোমার অনেক সময় লেগে যাবে, বাসাতে একটা ফু তুলতে তো তোমার অনেক দিন লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কনভিন্স করেন আপনার ছাত্রছাত্রীদের যে আমি তুমি পারবে? প্রথমেই ধরে নিই, কারণ আসলে বাঁশি বাদক হওয়ার জন্য বাঁশি শিখতে আসে কিন্তু খুব কম। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের এখানে এটার সামাজিক মর্যাদা এখনো গড়ে ওঠেনি। সেই তো আমি যেহেতু শখ করে শিখতে আসি, তখন আমি ওর শখটাকে প্রাধান্য দিই, যে সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে একটা সুর বাজাতে পারে। অনেক সহজ সহজ সুর আছে, আমি সারেগামা বাজাতে পারলে আমি অনেক সুর বাজাতে পারবো, অনেক সহজ সুর আছে। তো আমি তখন তাকে সেই সারেগামা বাজানোর পর সেই সহজ সুরগুলো তাকে বাজাতে বলি। তো বাজানোর পরে হয়তো তখন সে যখন দেখছে যে না তার সারেগামার পরে তো আমার একটা সুর উঠছে, তারপর হয়তো আমিও বাজাচ্ছি, এবং এই দিনে দিনে যখন সে দেখবে যে তার থেকে সুর সৃষ্টি হচ্ছে, এরকম কিন্তু আগ্রহ বাড়তে থাকবে। ঠিক। হ্যাঁ, কিন্তু আসলে ওর মধ্যে কিন্তু সে রাগের মধ্যে চলে যাচ্ছে। আমি তাকে দেখাচ্ছি যে এখন আমি যেমন আমি রাগ ইয়ামান বাজালাম এবং তার দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে বাজাবে, গানের উপরে। হ্যাঁ, একদম রাগ ইয়ামান রাগের উপর। স্যার অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আজকে আপনার সঙ্গে কথা বলে। সত্যি বলতে যেটা বলছিলাম যে আজকে ছাত্রী হয়ে যেতে ইচ্ছে করছে এবং বাঁশি শেখার একটা আগ্রহ কিন্তু তৈরি হয়ে গেল। এটাই আমার প্রাপ্তি, যে মানে আমার সাথে যখন কেউ কথা বলে বা যারা আমার ভিডিওগুলো দেখে, তারা সব একটা কথাই বলেন যে আমার মনে হয় আমি পারবো, এবং এই পারবো বিষয়টা যদি আমি কারো মনের মধ্যে জাগাতে পারি। চলেন আমরা একটু বাঁশি শুনতে শুনতে বিদায় নেব। সকলকে শুভ সকাল জানাই, ভালো থাকবেন সবাই।